সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিজ নিজ অবস্থান থেকে সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, তোমরা জানো কোভিড-19 কারণে দীর্ঘ প্রায় 11 মাসের কাছাকাছি আমাদের বিদ্যালয়ের সরাসরি কার্যক্রম বন্ধ থাকায় তোমরা অনেকটাই পড়াশোনা থেকে পিছিয়ে আছো। তোমাদের কথা বিবেচনা করে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ.কে.এম. আখতার হোসেন স্যার বিগত বছরে অনলাইন ক্লাসে উদ্যোগ নিয়েছিলেন। তার যেহেতু করোনা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, তাই আমাদের অনলাইন কার্যক্রম এখনো পর্যন্ত চলছে। গত বছর শিক্ষার্থীরা তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো পেয়েছো এবং দেখেছো এবং তার থেকে তোমরা অনেকটাই উপকৃত হয়েছো। আশা করি তোমরা এবারও আমাদের ক্লাসগুলো দেখলে উপকৃত হবে। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটা নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো, দেখো, ভাষা। তারপর হচ্ছে মাতৃভাষা ও রাষ্ট্রভাষা। সাধু ও চলিত রীতির পার্থক্য। শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানবো ভাষা কি। আমরা জানি মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। তার মনের মধ্যে চলে নানা ধরনের বুদ্ধি ও ভাবের আনাগোনা। সেই বুদ্ধি ও ভাব কি করে মানুষ ইশারা এবং নানা অঙ্গভঙ্গির মাধ্যমে, ছবি, নাচের মাধ্যমে সে মনের ভাবটাকে প্রকাশ করে, কিন্তু মুখের ধ্বনির সাহায্যে তা ব্যাপক আকারে প্রকাশিত হয়ে থাকে। তবে আমরা বলি যেভাবেই মনের ভাবটাকে প্রকাশ করা হোক না কেন, সবই কিন্তু ভাষা। তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মুখের ধ্বনির সাহায্যে মনের ভাবটা প্রকাশ করলে যেমন সহজ হয়, তেমনি অন্যজনের বুঝতেও সেটা সহজ হয়। তাই সুতরাং সাধারণ কথা আমরা বলতে পারি যে মানুষের মুখ থেকে বেরিয়ে আসা কতগুলো অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টি হলো ভাষা। সে অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষা প্রাণ। তাহলে শিক্ষার্থীরা, এই ভাষার উপরে ভাষা বিজ্ঞানীরা সংজ্ঞায়িত করেছেন। এখন আমরা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞাটা জানবো। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যে মনে ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্য প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। অর্থাৎ আমরা যে আমাদের মনের ভাবটাকে প্রকাশ করার জন্য আমরা কখন কি করি, যে বাকযন্ত্রের সাহায্যে একটা ধ্বনি সৃষ্টি করি। অর্থাৎ সে মনের ভাবটা প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আমার ধ্বনি দ্বারা নিষ্পন্ন হতে হবে। আর যে আমি ভাষাটা ব্যবহার করবো, সেই ভাষাটা কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত হতে হবে। তারপরে সেই ভাষাটা স্বতন্ত্রভাবে অবস্থিত হতে হবে তথা বাক্য প্রযুক্ত হতে হবে। এই বাক্য প্রযুক্ত হওয়ার পরে শব্দ সমষ্টিকে আমরা তখনই ভাষা বলবো। অর্থাৎ নির্দিষ্ট জনসমাজে মানুষ মনোভাব প্রকাশের জন্য, আমরা জানি মানুষ কি করে একটা নির্দিষ্ট জনসমাজে বসবাস করে। সেই জনসমাজে বসবাসের করার ফল মানুষ মনোভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্য বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। শিক্ষার্থীরা, বিগত ক্লাসে তোমরা জেনেছো যে স্থানকাল, সমাজ বা পরিবেশ ভেদে ভাষা পার্থক্য হয়ে থাকে। ধ্বনি সৃষ্টি হয় কিসের থেকে আমরা সেটাও জেনেছি বিগত ক্লাসে, যে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি সৃষ্টি হয়ে থাকে। আর সেই বাকযন্ত্রটা কিসের সমন্বয়ে সৃষ্টি হয়ে থাকে, যে বাকযন্ত্র হচ্ছে কি গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক, এইসব গুলোর সহযোগে কি হয়ে থাকে, বাকযন্ত্র সৃষ্টি হয়ে থাকে। যে কোনো ধ্বনি বা আওয়াজকে আমরা ভাষা বলতে পারি না। অর্থাৎ এমন একটা ধ্বনি বা আওয়াজকে আমরা ভাষা বলবো যেটার মধ্যে কি অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকবে। অর্থ এবং অর্থের ধারাবাহিকতা যদি না থাকে, সেটা কখনো ভাষাতে পরিণত হতে পারে না। ধ্বনির অর্থপূর্ণ মিলনের সৃষ্টি হয়ে থাকে কি শিক্ষার্থীরা, আমরা জানি যে ধ্বনির অর্থপূর্ণ মিলনের সৃষ্টি হয়ে থাকে শব্দ, এবং একাধিক শব্দ সমন্বয়ে আমরা কি করি, একটা বাক্য তৈরি করি। এটা আমরা ক্লাস 6-এও পড়েছি, 7-এও পড়েছি যে কোনো ধ্বনি বা আওয়াজে কিন্তু আমরা ভাষা বলতে পারি না। অর্থাৎ এই যেটাকে আমরা ভাষা বলবো সেখানে অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই।
আর ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি হয়ে থাকে, শব্দ সৃষ্টি হয়ে থাকে, আমরা বিগত ক্লাসে পড়েছি। এবং একাধিক শব্দের সমন্বয়ে আমরা কি করি, একটা বাক্য গঠন করি। শিক্ষার্থীরা, পশু পাখির ডাককে কিন্তু আমরা ভাষা বলতে পারি না, কারণ পশু পাখির ডাক কখনো ভাষা হতে পারে না। মানুষ কি করে, মানুষ তার মনের ভাবটা প্রকাশ করার জন্য একটা বাক্যের পর আরেকটা বাক্য এভাবে পরপর সাজিয়ে তারা মনের ভাবটাকে কি করে প্রকাশ করে। এই ক্ষমতা শুধু একমাত্র কাদের আছে, এই ক্ষমতা শুধু একমাত্র মানুষের আছে, অন্য কারো নাই। তাই আমরা বলবো শুধু মানুষের ভাষাটা হচ্ছে ভাষা, অন্য কোনো প্রাণীর ভাষাটাকে আমরা কখনো ভাষা বলতে পারবো না। বিগত ক্লাস আমরা এটা জেনেছি যে স্থান, কাল, সমাজভেদে বা পরিবেশভেদে ভাষার পার্থক্য হয়ে থাকে। ধরো শিক্ষার্থীরা, বর্তমান সময়ে আমরা যে ভাষার কথা বলি, আজ থেকে 100 বছর আগেও ভাষার অবস্থানটা কিন্তু এরকম ছিল না। তার মানে দেখো, সময়ের সাথে সাথে কি হয়েছে, ভাষাটা পরিবর্তিত হয়েছে। কিংবা ধরো যদি আমরা বলি স্থান, আমরা কুমিল্লারে যেভাবে কথা বলি, আমাদের কুমিল্লার বাইরে অন্য একটা ডিস্ট্রিক্টে যদি যাও, তাহলে দেখবে তারা আমাদের চেয়ে একটু ভিন্নভাবে কথা বলতেছে। কিংবা ধরো আবার কালের সাথে সাথে আমাদের ভাষাটাও কি পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ সময়ের সাথে সাথে কি ভাষাটা পরিবর্তিত হয়। আর যদি ধরো সময়ের সাথে সাথে সেই ভাষাটা যদি পরিবর্তিত না হয়, তাহলে সেই ভাষাটা কি মৃত ভাষা হিসেবে পরিণত হয়ে যায়। আমরা জানি আমাদের বাংলাদেশের ভাষা কি মাতৃভাষা। আমরা বাংলা ভাষার কথা বলি। আমাদের বাংলা ছাড়াও আরো অনেকে বাংলা ভাষা কথা বলে, চাকমা, গারো জনগোষ্ঠী। তারপর ধরো আমরা যদি বলি আঞ্চলিক ভাষার কথা বলি। শিক্ষার্থীরা, আমরা জানি যে নদীর স্রোত যেমন প্রতিনিয়ত প্রবাহিত হয়, অর্থাৎ এক জায়গায় স্থির থাকে না, তদ্রূপ ভাষাটা কিন্তু এক জায়গায় স্থির থাকবে না। আর যদি ভাষাটা যদি এক জায়গায় স্থির থাকে, তাহলে সেই ভাষাটাকে মৃত ভাষাতে পরিণত হয়ে যাবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা ভাষাটাকে সেটা জানলাম। এখন আমরা জানবো মাতৃভাষা ও রাষ্ট্রভাষা। শিক্ষার্থীরা, এখন আমরা মাতৃভাষা ও রাষ্ট্রভাষাকে সেটা জানবো। মানুষ জন্মের পর সাধারণত তার কি মায়ের কোলেই প্রতিপালিত হয় এবং মায়ের কাছ থেকে প্রথমে সে ভাষাটা শেখে। তাই আমরা সচরাচর বলে থাকি মায়ের কাছ থেকে শেখা ভাষাটা হচ্ছে মাতৃভাষা। এখন ধরো প্রশ্ন, যে কোন সন্তান জন্মের পরে তার মা মারা গেল, তাহলে সেই সন্তানটাকে ভাষা শিখে না? হ্যাঁ। তাহলে সেই সন্তানটা ধরো তার পরিবারের অন্যান্য সদস্য, পিতা বা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে সে ভাষা শিখে, তাহলে কি তার ভাষাটা কি মাতৃভাষা হবে না? হ্যাঁ, তার ভাষাটা মাতৃভাষা হবে। অর্থাৎ স্বভাবত জন্মের পরে সে যে ভাষাটা শিখে, সেই ভাষাটাই মাতৃভাষা হিসেবে আমাদের কাছে পরিচিত হয়ে থাকে। বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পর মায়ের কোলে বা মায়ের বলিতেই ভাষা বলে থাকে। বাঙালি মেয়ে এ ভাষা হচ্ছে বলি বাংলা। তাই বাঙালি জাতির মাতৃভাষা হচ্ছে বাংলা। আবার বাঙালি জাতি এর মধ্যে বাংলা ছাড়া কিছু ভাষা বিদ্যমান আছে, তোমরা কি জানো সেগুলো? জানো, আমাদের দেশে কিছু কিছু ক্ষুদ্র জাতি নৃগোষ্ঠীর লোকেরা আছে, তারা সেই ভাষার কথা বলে, যেমন গারো, চাকমা, মণিপুরি, তাদের নিজস্ব ভাষা আছে। কিংবা আমরা যদি ভারতের দিকে খেয়াল করি, সেখানে দেখবা যে তাদের নিজস্ব কিছু ভাষা আছে। তাহলে ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, বিহার, এগুলো তাদের নিজস্ব কিছু ভাষা। ওইখানে ভারতে কিন্তু আমরা বাংলা ভাষা কিছু আছে। তারপর আমরা যদি ধরো অন্যান্য রাষ্ট্রে, যেমন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, ওই দেশে আমাদের কিছু বাঙালি বসবাস করে, তাদের ভাষাও কিন্তু বাংলা। অর্থাৎ যে ভাষায় কথা বলুক না কেন, সেই ভাষাটা হচ্ছে তার মাতৃভাষা। আমরা জানি পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। তোমাদের অনেক সময় প্রায় এটা 90 থেকে আসে পরীক্ষাতে, যে পৃথিবীতে প্রায় কত কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। তাহলে পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। তারপর শিক্ষার্থীরা, আমরা জানি যে ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান হচ্ছে চতুর্থ। কি বলছি? যে ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান চতুর্থ। তাহলে
শিক্ষার্থীরা আমরা মাতৃভাষা কি সেটা জানলাম, এখন রাষ্ট্রভাষা কি সেটা আমরা জানি। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোন দেশে সংবিধান স্বীকৃত ভাষাটাই হচ্ছে ওই দেশের রাষ্ট্রভাষা। অর্থাৎ ধরো কোনো রাষ্ট্রে কোনো কাজে ব্যবহার করার জন্য ওই দেশে যেটা সংবিধান স্বীকৃত দেওয়া থাকবে সেই ভাষাটা হচ্ছে ওই দেশের রাষ্ট্রভাষা। একই রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নৃগোষ্ঠী বসবাস করতে পারে, বিভিন্ন জনগোষ্ঠী বসবাস করে, বা তাদের ভাষাটাও কি ভিন্ন রকম। কিন্তু তাই বলে কি ভিন্ন ধরনের ভাষা হবে না। আমরা জানি যে একটা রাষ্ট্রের মধ্যে একাধিক ভাষাটাকে স্বীকৃত দেওয়া হয়ে থাকে। যেমন ধরো আমরা বাংলাদেশের বাংলা, চাংমা, তারপর হচ্ছে আর্চিক, মণিপুরি ভাষা। তারপর আমরা যদি ভারতের দিকে যাই, ভারতে বাংলা আছে, গুজরাটি আছে, হিন্দি আছে, পাঞ্জাবি আছে, কানাড়ি ভাষা আছে। পাকিস্তানে যদি যাই তাহলে পাকিস্তান, পাঞ্জাবি, বালুচ, তারপরে সিন্ধি ভাষা। তারপরে একটা রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনিক, এখন প্রশ্ন আসে যে রাষ্ট্রের কেন্দ্রীয় ভাষায় একাধিক ভাষা থাকার ফলে কোন ভাষাতে রাষ্ট্রীয় কেন্দ্রীয় কার্যক্রম অর্থাৎ রাষ্ট্রীয় কার্যক্রমগুলো হবে। এই জন্য অনেক সময় অনেক দেশে কি করে একাধিক ভাষাটাকে তারা কি করে স্বীকৃত দিয়ে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের সংবিধানে প্রথম ভাগের ৩য় অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা কি বাংলা। তাহলে আমরা জানলাম যে প্রথম ভাগের ৩য় অনুচ্ছেদে লেখা আছে কি প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। শিক্ষার্থীরা রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে যে ভাষাটা স্বীকৃত সেই ভাষাটা হচ্ছে ওই দেশের রাষ্ট্রভাষা। এই ভাষা রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ যেগুলো জিনিস আছে সবগুলো ওই দেশের ভাষাতে ব্যবহৃত হয়ে থাকে। যেমন ধরো আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে শিক্ষা প্রদান, সাহিত্য রচনা, সংবাদপত্র প্রকাশ, সামাজিক আচার অনুষ্ঠান যা কিছু আছে সব কিছু কিন্তু আমাদের বাংলা ভাষায় হয়ে থাকে। তাই আমরা বলতে পারি যে অর্থাৎ সংবিধানে যে ভাষাটাকে স্বীকৃতি দেওয়া হয়ে থাকে সেই ভাষাটা হচ্ছে ওই দেশের রাষ্ট্রভাষা। তাহলে শিক্ষার্থীরা আমরা মাতৃভাষা ও রাষ্ট্রভাষা কি সেটা সম্বন্ধে আমরা মোটামুটি জানলাম। এখন আমরা সাধু ও চলিত রীতির পার্থক্য কি সেটা জানবো। এখন আমরা সাধু চলিত রীতির পার্থক্য জানবো। শিক্ষার্থীরা আমরা জানি পৃথিবীর সব উন্নত ভাষার মতো আমাদের বাংলাদেশেও একাধিক ভাষার রূপ রয়েছে। একটি হচ্ছে বলার ভাষা বা মৌখিক ভাষা, অপরটি হচ্ছে লেখ্য ভাষা বা লিখিত ভাষা। এই মৌখিক ভাষার আবার দুইটি রূপ আছে, একটি হচ্ছে কি আঞ্চলিক রীতি, অপরটি হচ্ছে চলিত রীতি, আঞ্চলিক রীতি ও প্রমিত রীতি। অপরদিকে লৌকিক রূপের আর দুইটি রূপ আছে, একটা হচ্ছে সাধু রীতি, অপরটি হচ্ছে চলিত রীতি। তাহলে চলো আমরা একটা কলমে দেখি। অর্থাৎ প্রথম হচ্ছে আমাদের ভাষা। এই ভাষাটার আমরা কি করব, দুইটা রূপ পাবো। একটা হচ্ছে কি মৌখিক, অপরটি হচ্ছে লৌকিক। এই মৌখিক ভাষাকে আবার আমরা দুই ভাগে পেয়ে থাকবো, একটা হচ্ছে আঞ্চলিক, অপরটি হচ্ছে প্রমিত। এই লৌকিকের আবার আমরা দুইটা রূপ পাবো, একটা হচ্ছে সাধু, অপরটি হচ্ছে চলিত। তাহলে শিক্ষার্থীরা দেখো যে আমরা বলছি পৃথিবীর সব ভাষার মতো আমাদের ভাষারও কি দুইটি রূপ রয়েছে, একটা হচ্ছে মৌখিক অর্থাৎ যেটা আমরা মুখে বলি, আর একটা হচ্ছে লৌকিক যেটা হচ্ছে লিখার যে রূপটা সেটা। এই মৌখিকটাকে আবার আমরা দুইটা অংশে পাবো, একটা হচ্ছে আঞ্চলিক আর একটা হচ্ছে প্রমিত। লৌকিকের আমরা দুইটি রূপ পাবো, সেটা হচ্ছে একটা হচ্ছে সাধু, আর দুইটা রীতি পাবো, একটা হচ্ছে সাধু রীতি, অপরটি হচ্ছে চলিত রীতি। তাহলে চলো এই আমরা মৌখিক এবং লৌকিক কি তার বিস্তারিত আলোচনা জানি। শিক্ষার্থীরা তাহলে আমরা আঞ্চলিক ভাষার থেকে সেটা জানি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর মুখে মুখে যে ভাষা রীতিতে মনোভাব ব্যক্ত করে
যে ভাষারীতি মনোভাব ব্যক্ত করে সে ভাষারীতি বাংলা আঞ্চলিক ভাষারীতি নামে অভিহিত। তাহলে কি বলছি, বাংলাদেশে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কি করে বাঙালি জনগোষ্ঠী বাস করে এবং তাদের মুখে মুখে যে ভাষারীতিটা কি প্রচলিত আছে এবং সেই ভাষারীতিতে যখন তারা তাদের মনোভাবটাকে প্রকাশ করে, সেই মনোভাব প্রকাশ করাতে হচ্ছে বাংলা আঞ্চলিক ভাষারীতি নামে অভিহিত। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি এখানে দেখতে পেলাম যে মানুষ, আমরা বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী মুখে মুখে তারা কি করে বিভিন্ন ভাষাটাকে ব্যবহার করে দেয়, আর সেই ভাষাটাকে আমরা আঞ্চলিক ভাষা রূপে পরিণত করব। ধরো আমরা কুমিল্লারা যেভাবে কথা বলি, চিটাগাংয়ে যারা বসবাস করে তারা কিন্তু আমাদের কুমিল্লাবাসীদের মতো কথা বলে না। একটা ছোট্ট একটা এক্সাম্পল যদি দেই তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। ধরো চিটাগাংয়েরা যদি বলে যে অজ্ঞ মানুষের পোয়া আসিল, তাহলে আমরা কুমিল্লারে সেটাকে কিভাবে রূপান্তর করব যে একজন মানুষের দুটো ছেলে ছিল। কিংবা ধরো আমরা যদি প্রমিত রীতিতে যাই তাহলে দেখবো যে বিভিন্ন ভাষারীতির কালক্রমে পরিমার্জিত হয়ে স্বভাব গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। অর্থাৎ বলছে কি, বিভিন্ন ভাষারীতি সময়ের সাথে সাথে পরিমার্জিত হয়ে বা পরিবর্তিত হয়ে, অর্থাৎ সবাই যাতে সেটাকে গ্রহণ করতে পারে এভাবে একটি রূপ লাভ করে। আর এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের মুখের ভাষা, অর্থাৎ আমরা দেখি যেটা সহজে অনায়াসে আমরা গ্রহণ করতে পারবো বা বলতে পারবো, সেই ভাষাটা হচ্ছে প্রমিত ভাষা। তাহলে আমরা এই ভাষাটা সাধারণত আমরা কাদের মুখে দেখি, যারা শিক্ষিত সমাজে বসবাস করে তারাই সেই ভাষাটাকে ব্যবহার করে থাকে, অর্থাৎ প্রমিত ভাষাটা। অর্থাৎ যে ভাষাটা আমরা চিটাগাংয়ের ভাষা দিয়ে উদাহরণ দিলাম, সেই ভাষাটা আমরা শিক্ষিত ভাষা হবে যে একটি লোকের দুটো ছেলে ছিল। তাহলে শিক্ষার্থীরা, আমরা আঞ্চলিক ভাষারীতি এবং প্রমিত রীতি কি সেটা সম্বন্ধে জানলাম। এখন তাহলে চলো আমরা সাধু রীতি এবং চলিত রীতি কি তার কিছুটা রূপ আমরা জানি। শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা আঞ্চলিক রীতি এবং প্রমিত রীতি সম্বন্ধে জানলাম। এখন আমরা সাধু রীতি এবং চলিত রীতি সম্বন্ধে জানবো। প্রথমে আমরা সাধু রীতি সম্বন্ধে জানি যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ এবং তৎসময় শব্দবহুল এবং ব্যাকরণকে অনুসরণ করে, সেটি হচ্ছে আমাদের সাধু রীতি। আর এই সাধু রীতি শুধু লিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, মৌখিক ক্ষেত্রে হয় না। আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো যে এক ব্যক্তি দুইটি পুত্র ছিল, তাহলে এইটা হচ্ছে আমাদের সাধু রীতি রূপ। আর চলিত রীতি হচ্ছে যে ভাগীরথী নদীর তীরবর্তী মৌখিক ভাষারীতি হিসেবে যে ভাষাটা নদীর তীরে অবস্থিত, মৌখিক ভাষারীতি হিসেবে যে ভাষাটা স্বীকৃত, সেই ভাষাটা হচ্ছে আমাদের চলিত রীতি। এই চলিত রীতি অতি আদরণীয়, কারণ এটা মৌখিক এবং লৈখিক দুইটি ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়ে থাকে। তাই আমরা বর্তমান সময়ে আমরা বিভিন্ন যাই দীক্ষা পাই না কেন, পাঠ্যপুস্তক বলো বা কোনো রাইটারদের যাই দীক্ষা পাই না কেন, সবগুলো মূলত এখন আমরা বর্তমান সময়ে দেখি চলিত রীতিটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। তাই সাধু রীতির চেয়ে চলিত রীতিটি সর্বজন গ্রাহ্য এবং এটা আমরা অনায়াসে গ্রহণ করতে পারি। এখন তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা সাধু রীতি এবং চলিত রীতির কিছু পার্থক্য সম্বন্ধে জানি। এখানে দেখো আমি সাধু রীতি পার্থক্য কিছু লিখেছি। যে সাধু ভাষারীতি সর্বজনতন্ত্র লেখার ভাষা, এটা আমরা শুধু লেখার ক্ষেত্রে রূপ দিব, এটা মৌখিক ক্ষেত্রে রূপ হয় না, এটা শুধু লেখার ক্ষেত্রে হবে। সাধু ভাষারীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে, অর্থাৎ সাধু ভাষারীতিটা সবসময় কি করবে, ব্যাকরণের অনুসারে এটা লিখিত হয়ে থাকে। সাধু ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনির্দিষ্ট। সাধু ভাষার তৎসম শব্দের ব্যবহার বেশি। তারপরে নাটক, সংলাপ, বক্তৃতা এগুলো সাধু ভাষায় অনুপযোগী। সর্বনাম ও ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহৃত হয়। সাধু ভাষায় সর্বনাম পদ, ক্রিয়াপদ, অব্যয়পদ এগুলো আমরা পূর্ণরূপে পাবো। আর সাধু ভাষা অপরিবর্তনীয়, তাই কৃত্রিম। এখন আমরা এগুলো সাধু ভাষাগুলো জানলাম। এখন এটা পাশাপাশি দেখো আমরা চলিত ভাষাটা করি, যে চলিত ভাষারীতি সর্বজন গ্রাহ্য, লেখার এবং মুখের ভাষা হচ্ছে চলিত ভাষা। চলিত ভাষা সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে না, এটা চলিত ভাষা নিজের গতিতে চলে। চলিত ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট নয়। তারপর হচ্ছে চলিত ভাষা সাধু ভাষা তৎসম শব্দের ব্যবহার বেশি, আর চলিত ভাষা হচ্ছে তদ্ভব শব্দের ব্যবহার বেশি। নাটক, সংলাপ, বক্তৃতা এগুলা চলিত ভাষায় উপযোগী। সর্বনাম, ক্রিয়াপদ এবং অব্যয়পদ এগুলো চলিত ভাষায় সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয়। তারপর সাধু ভাষা অপরিবর্তনীয়, কিন্তু চলিত ভাষা কি পরিবর্তনশীল, তাই জীবন্ত। এখানে দেখো শিক্ষার্থীরা, সর্বনাম পদ, ক্রিয়াপদ যদি আমরা বলি,
আমরা ক্রিয়াপদ কোনগুলো জানি? সাধু ভাষার যদি আমি বলি করিতেছি, তাহলে চলিত ভাষা হবে করছি। এরপরে দেখো সর্বনাম যদি আমরা বলি তাহারা, তারা। অর্থাৎ খেয়াল করো যে সাধু ভাষার সর্বনাম পদটা কি পূর্ণরূপে ব্যবহৃত হবে, আর পূর্ণরূপে ব্যবহৃত হবে, আর ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহৃত হবে। চলিত ভাষায় সেটা সংক্ষিপ্ত আকারে রূপ পাবে। আর আমরা বর্তমান সময়ে নাটক, সংলাপ, বক্তৃতা এগুলো যাই শুনি না কেন, এগুলো এখন সাধু ভাষায় হয়। অর্থাৎ সাধু ভাষাটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় দেখা এটা আমরা অনায়াসে উচ্চারণ করতে পারি, বা এটা শোনার ক্ষেত্রে এটা মাধুর্য হয়। সেই জন্য আমরা সাধু ভাষাটা হচ্ছে চলিত ভাষাটাকে আমরা গ্রহণ করে থাকি। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত ছিল আমাদের ভাষার উপরে, যে ছিল যে ভাষা কি এবং কি মাতৃভাষা, রাষ্ট্রভাষা আর সাধু চলিত পার্থক্য। আশা করি তোমরা ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে। আর বোঝার চেষ্টা করবে, অবশ্যই তোমরা পাঠ্য বইয়ের সাথে সামঞ্জস্য রেখে ক্লাসটা দেখবে, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।